হবিগঞ্জে যাওয়ার পথে বাধার মুখে এনসিপি নেতারা, প্রতিবাদে রাজপথে অবস্থান, পুলিশের বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ। এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছিয়ে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের নৃশংসতা, ১৩ বছর পর হত্যা মামলায় গ্রেপ্তার হলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় ভারত, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত জানালেন পররাষ্ট্রমন্ত্রী। গঙ্গা চুক্তির নবায়নের চেষ্টা। স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের চায় জামায়াত। ইসিতে দলীয় নিয়োগ বন্ধের দাবি, বিতর্কিত রাতের ভোট নিয়ে তদন্তে দুদক। গ্যাস সংকটে দুর্ভোগ কমেনি, পিছু ছাড়ছে না বিদ্যুতের ভুতুরে বিল। সংকট সমাধানে ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রী। ৩ সহযোগী সহ যশোরে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। মামলা না থাকলেও তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা যাবে যে কাউকে। শুভেচ্ছা স্টার নিউজে, সাথে আছি রঞ্জিত শেখার। পুলিশি বাধায় হবিগঞ্জে পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশ করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মৌলভীবাজার থেকে হবিগঞ্জে প্রবেশের পথে আটকে দেয়া হয় তাদের। পরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় সড়কে অবস্থান নেন তারা। এর আগে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। গায়ে হাত দিতে পারেন না, কেমন করতেছেন কেন? গায়ে দিচ্ছেন কেন আপনারা? পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশে যোগ দিতে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। জেলায় প্রবেশের আগেই দফায় দফায় পুলিশি বাধার মুখে পড়ে তাদের গাড়িবহর। বাধা অতিক্রম করে সামনে এগোতে চাইলে বালু ভর্তি ট্রাক দিয়ে সড়ক অবরুদ্ধ করা হয়। এ সময় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে সড়কেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এনসিপির নেতারা। দলটির নেতারা অভিযোগ করেন, হামলায় জড়িতদের গ্রেপ্তার না করে উল্টো তাদের সাংবিধানিক ও নাগরিক অধিকার খর্ব করেছে পুলিশ। এই যে এত পুলিশ, সবগুলো পুলিশ এখানে, কিন্তু দেখেন আজকে প্রায় ২৪ ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারেনি। যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার না করে এসে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনি ট্রাক দিয়ে বাধা দিচ্ছেন এখানে, আপনি বালু ট্রাক রাখছেন এখানে, আপনি পিকআপ রাখছেন এখানে, আপনি এখানে বাস কামাই রাখছেন। কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, হামলার ঘটনায় মামলা করতে হবিগঞ্জে যেতে চাইলেও পুলিশ তাদের বারবার বাধা দিয়েছে। আমরা শুধু যাবো, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না। এর আগে বুধবার সকালে ঢাকা থেকে সড়ক পথে মৌলভীবাজারে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। সেখানে স্থানীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। পরে মৌলভীবাজার জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সৌজন্য সাক্ষাৎ করেন তাদের সঙ্গে। মঙ্গলবার রাতে হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা হয়। দলটির নেতারা এজন্য স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন। ওই ঘটনার জেরে হবিগঞ্জে ঘোষিত প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেয় এনসিপি। বিএনপিও পাল্টা কর্মসূচি দিলে হবিগঞ্জ পৌরসভায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এ ঘটনায় হবিগঞ্জ কামাইছড়া পুলিশ ক্যাম্পে জেলা ছাত্রদল সভাপতি সহ ১২ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। দলটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার অভিযোগ করে বলেন, বিএনপি নতুন করে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের পথে এগুচ্ছে। তার সন্ত্রাসী পেটোয়া ছাত্রদল বাহিনী আমরা দেখেছি কিভাবে গতকালকে আলিফের চোখ তুলে নিয়েছে। আমরা ছাত্রদলকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্রদলের রাকিব ভাইকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যেভাবে সাদাসিধার ভান ধরেন, আপনার এই সাদাসিধার ভান ছাড়েন। এ সময় তিনি জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। আপনাদের এই সরকার কিন্তু 1 বছরও টিকবে না। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। জুলাইয়ের পক্ষের লোকেরা একে অপরের মুখোমুখি দাঁড়ালে বিরোধীরা এর ফায়দা লুটবে। হবিগঞ্জের ঘটনা নিয়ে একথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির তর্ক বিতর্ককে সংঘাতে না নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গেল মঙ্গলবার হবিগঞ্জে হামলার শিকার হয় এনসিপির জুলাই পদযাত্রা, যাতে অভিযোগের তীর ছাত্রদলের বিরুদ্ধে। জুলাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এই নেতাকর্মীরা এখন কেন মুখোমুখি, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এজন্য উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রাজনৈতিক দল মত প্রকাশ করবে, সেটা করুক, কিন্তু এটাও মনে রাখতে হবে মত প্রকাশেরও তো একটা সভ্য থাকা উচিত, সভ্য ভাষা, সভ্য শব্দ ব্যবহার করা উচিত। কিন্তু সেইটা না করে যদি প্রতিনিয়ত উস্কানিমূলক কথাটা কিন্তু গণতন্ত্রের বিকাশের জন্য এবং গণতন্ত্রের পরিবেশ রক্ষা করার জন্য সহায়ক হবে না। যদিও ছাত্রদলের দাবি, হবিগঞ্জের ঘটনায় জড়িত সংক্ষুব্ধ ছাত্র জনতা। জাতীয়তাবাদী ছাত্রদলের উপর দোষ চাপিয়েছেন। আমরা মনে করি এই ঘটনার পূর্ণ তদন্ত হওয়া উচিত এবং তদন্ত সাপেক্ষে কারা হামলা করেছে সেটির বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই পক্ষের লোকদের ঐক্য বিনষ্ট হলে সুযোগ পাবে বিরোধীরা, যা কারো জন্যই ভালো হবে না। সব পক্ষে ভাবতে হবে, উস্কানি যেন না দেওয়া যায়। সব পক্ষে ভাবতে হবে যে আমার বক্তব্যের কারণে যেন কেউ হার্ট না হয়। আমরা তো আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনেও চিন্তা করি যে আমার বক্তব্যের কারণে যেন কেউ কষ্ট না পায়, সবসময় চিন্তা করি। রাজনৈতিক যে মানুষটা করে সেও তো, তারও তো কষ্ট আছে, সুতরাং তাকেও যদি আপনি হার্ট করেন তাহলে সে কষ্ট পায় বা তার সমর্থকরা কষ্ট পায়। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখা দরকার আমরা যেন এমন কোনো কাজ না করি যে কাজটা আসলে বাউন্স করে। কোনো কাজে এমন করা যাবে না যে কাজটার মাধ্যমে অন্য কষ্ট পায়, ক্ষতি হয়। মত প্রকাশের স্বাধীনতার নামে উস্কানিমূলক বক্তব্য ও গালাগাল কাম্য নয় বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। শাপলা চত্বরে হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে দুপুরে সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় হাজিরা দিতে মুখ্য মহানগর হাকিম আদালতে যান লতিফ সিদ্দিকী। সেখানে তিনি সাংবাদিকদের ট্রাইব্যুনালে আত্মসমর্পণের কথা জানান। সোমবার শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ৪১ অভিযুক্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্তদের তালিকায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী লতিফ সিদ্দিকীর নামও ছিল। এছাড়া এই মামলায় আসামিরা হলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা প্রধান এম এ আজিজ, পুলিশ প্রধান শহীদুল হক, বেনজির আহমেদ, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ এবং হাসানুল হক ইনু। ভূমিকম্প পরবর্তী জরুরি পদক্ষেপ ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদারে জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ৭০,০০০ স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে এবং বাকি ৩০,০০০ স্বেচ্ছাসেবকও দ্রুত প্রস্তুত করা হবে বলে জানানো হয় বৈঠকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুবন ভোলানো হাসিতে মন জয় করা শিশু তাহসিন। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তাহসিন। এর আগে গত মঙ্গলবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজারো শিশুর ভিড়ে স্কুল ড্রেস পরা এক শিশুর বা কিশোরের প্রধানমন্ত্রীর দিকে বাড়িয়ে দেয়া দুহাত আর চোখে মুখে উচ্ছ্বসিত হাসি। সেই কিশোরের নাম তাহসিন আবদুল্লাহ। কিন্তু উত্তরার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হন তাহসিনের বড় বোন তাসনিয়া। পরিবারের ভাষ্য অনুযায়ী সেই দুর্ঘটনার পর থেকে তাহসিনের মুখে আগের মতো প্রাণখোলা হাসি আর দেখা যেত না। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে সেই হাসির ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত সরকার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কের কথা বিবেচনা করে আলোচনার মাধ্যমেই সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দায়িত্ব গ্রহণের 1 মাস পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা বৈঠক শেষে তিনি বলেন, সম্পর্ক উন্নয়নের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর আগ্রহে আছে ভারত। মিটিংটা খুবই ভালো হয়েছে। The Honorable Prime Minister, I'm sure, visits India, and the working group will have their own papers. So things, I'm looking forward to everything which is positive. এ সময় গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে 2 দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করছে বলেও জানান তিনি। বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। যে এইটা নিয়ে ওদের একটা ওয়ার্কিং গ্রুপ আছে, ওইখানটা আমাদের ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেও আছে। ওয়ার্কিং গ্রুপের নিশ্চয় ওদের মেলামেশা হবে, and like I said, there is no issue which cannot be sorted out. এরপর বৈঠক শেষে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমান। 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। চীনের সাথে সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ভাটা পড়বে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথে ভালো সম্পর্ক রাখবে বাংলাদেশ। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনো সেটা করব না। সব দেশের সঙ্গে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, আমাদের স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। এটা কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। স্বার্থ সামনে রেখে, এবং আমি বাংলাদেশ ফার্স্ট এটা সবসময় বলি, এখনো বলছি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। বিএনপি নির্বাচনী দলে কাজ করা শামসুল আলমকে ইসির অতিরিক্ত সচিবের পদ থেকে প্রত্যাহারের দাবি জামায়াতের। সকালের প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যেন প্রার্থী না হতে পারে সে দাবিও করেছেন তারা। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তি ও অযোগ্য করতে বলেছেন প্রশাসকদের। বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে আসেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। কমিশনের সঙ্গে বৈঠক করেন প্রায় 1.5 ঘন্টা ধরে। বৈঠক শেষে কথা বলেন জামাত নেতারা। বলেন, বিএনপিপন্থী রাজনৈতিক ব্যক্তিকে অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমকে নিয়োগ দিয়েছে। তার নিয়োগ বহাল থাকলে আগামী স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেন জামাতের সেক্রেটারি। এই রাজনৈতিক নিয়োগকে বাতিল করতে হবে, তা না হলে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে স্থানীয় সরকার নির্বাচন আসন্ন হয়, ক্ষমতাসীন দলের একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় যিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, এরকম একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনের মতো একটা সাংবিধানিক বডিতে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার সিদ্ধান্তেরও তীব্র বিরোধিতা করে জামাত। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেই সিদ্ধান্ত নিতে ইসিকে আহ্বান জানান নেতারা। এমপিওভুক্ত নির্বাচনের জন্য শিক্ষকদেরকে অযোগ্যতা ঘোষণা করার যে বিধান করা হচ্ছে, এটাকে বাতিল করে যা পূর্বের বিধান ছিল সেটাকে বহাল করতে হবে। পদবীধারী নিষিদ্ধ দলের কোনো ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণকেও অযোগ্য এবং নিষিদ্ধ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্থানীয় সরকারের বিভিন্ন পদে যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে কমিশনকে জানানো হয়েছে। 2-5-10 মাস সার্ভ করে সাথে সাথে ইলেকশনে ক্যান্ডিডেট হওয়া মানেই হচ্ছে যে এই নির্বাচনকে নিরপেক্ষ হতে দেওয়া হলো না। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। 2018 সালের বিতর্কিত রাতের ভোট নিয়ে তদন্তে দুদক। এবার তারা খুঁজছে ওই নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রের জালিয়াতির প্রমাণ। সংগ্রহ করা হচ্ছে কারচুপিতে জড়িত ডিসি সহ সংশ্লিষ্টদের তথ্যপাত্র। এদিকে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের মিরপুরের আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। আওয়ামী লীগের অধীনে হওয়া প্রতিটি নির্বাচন নিয়েই উঠেছে প্রশ্ন। বিনা ভোটের নির্বাচন, রাতের ও ডামি নির্বাচন নামে একে অভিহিত করছেন বিশ্লেষকরা।
এবার দুদক বলছে এসব নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছিল শেখ হাসিনার নেতৃত্বে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও পুলিশ প্রশাসন। এর আগেও দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সাবেক সিইসি নুরুল হুদা ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 2025 সালের জানুয়ারিতে 18 রাতের ভোট নিয়ে তদন্তে নামে 5 সদস্যের দুদকের দল। এখন ওই নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রের জালিয়াতির তথ্য উপাত্ত খুঁজছে সংস্থাটি। 2018 সালের নির্বাচনের অনেকগুলো অভিযোগ ছিল। এই নির্বাচন কেন্দ্রিক একটা অনুসন্ধান দুদকে চলমান রয়েছে এবং অনুসন্ধানকারী টিম, এটা জানেন যে দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে 7 সদস্যের একটি টিম অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের মিরপুরে আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে চালানো ওই অভিযানে জব্দ করা হয়েছে ফ্ল্যাটে থাকা মালামাল। একটা টিম জিয়াউল হাসানের আজকে একটা ফ্ল্যাট ইনভেন্টরি করছেন। বিজ্ঞ আদালতের আদেশক্রমে স্থাবর সম্পদ ক্রোকের একটা বিধান রয়েছে দুর্নীতি দমন কমিশনের। তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ এই কোর্টের আদেশ বলে এই স্থাবর সম্পদ ক্রোক করে থাকেন। এর আগেও 22 জুলাই জিয়াউলের জলসিঁড়ি আবাসিক প্রকল্পের বাসায় হোয়াইট গোল্ড সহ শত কোটি টাকার সম্পদ থাকার তথ্য পায় দুদক। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। এলএনজি টার্মিনাল মেরামত না হওয়ায় কাটছেই না গ্যাস সংকট। এদিকে ফিলিং স্টেশনগুলোতে কমছে না ভোগান্তি। সংকট দীর্ঘ হওয়ায় আস্থা হারাচ্ছেন যানবাহনের চালকরা, টান পড়ছে আয়েও। কৃত্রিম সংকটও মনে করছেন অনেকেই। গ্যাস না থাকায় রাজধানীর এই ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায় সিএনজি চালিত 3 হুইলার এবং ব্যক্তিগত গাড়ির চালকদের। গ্যাসের চাপ একটু বাড়লে প্রেসার মেশিন চালু করেন, আবার কিছুক্ষণ বন্ধ রাখেন পাম্পের কর্মীরা, তাতে কিছুটা গ্যাস মিলে গাড়িতে। অপেক্ষার প্রহর যখন দীর্ঘ, তখন অলস সময় পার করতে নিজেদের মধ্যে গল্পগুজব করে কাটাচ্ছেন চালকরা। তাদের আলোচনায় উঠে আসছে রাষ্ট্র আর রাজনীতি নিয়ে নানা আলাপ। এর মধ্যে গণমাধ্যমের ক্যামেরা দেখতেই যেন ভেতর থেকে বের হয়ে আসছে সংকট আর অব্যবস্থাপনা নিয়ে নানা ক্ষোভ। পুরা বাংলাদেশের মানুষ হয়রানি করতেছে এই গ্যাসটা বন্ধ করে দিয়ে। গ্যাস মেশিন নষ্ট নাই, হারা নিজেরাই বন্ধ করে রাখছে মেশিন। আমাদের আসলে বড় কষ্ট এই দেশে জন্ম নিয়ে, তার চেয়ে উগান্ডা জন্ম নিতাম ভালো থাকতাম। এই দেশ হলো চোরের খনি, এই দেশে চোর তৈরি হয়, এইটা হলো খনি। কিছুদিন তেলের সমস্যা ছিল না, এখন যখন 20 টাকা বাড়লো, 30 টাকা বাড়াইলো, এখন কোনো সিরিয়াল নাই তেলের, একদম পাম্প খালি। এখন আবার গ্যাসের দাম বাড়বো, দেখবেন আবার কোনো গ্যাসের সমস্যা নাই। টিপ মারলে ইনকাম হবে, কিন্তু গ্যাস না হলে ইনকাম হবে করতে জমা হতে দিতে হবে না, মাঝে মাঝে গাড়ি গ্যারেজে ফালাই দেওয়া জায়গা। আমরা ঘন্টার পর ঘন্টা পাম্পে ঘুরতে ঘুরতে অস্থির হয়ে যেতেছি গা। বাসায় নাই খাবার, ঘরে নাই, রাস্তায় নাই ইনকাম, পরিস্থিতি আউলে গেছে গা আমাকে ভাই। রাজধানীর ভেতরকার ফিলিং স্টেশনগুলোর তুলনায় গাবতলী সহ প্রবেশ পথগুলোতে গ্যাসের চাপ কিছুটা বেশি, তাই গাড়ির ভিড়ও বেশি। তবে মেশিন ও পাইপলাইনের তারতম্য আছে জানালেন ফিলিং স্টেশন কর্মীরা। অনেক প্রেশার কম ছিল এবং এবার দেখতেছি আবার হলো যে আমাদের প্রেশার বাইরে গেছে গা, অনুযায়ী কমে গেছে গা। অনুযায়ী অনেকজন আসবে যে পাম্প বন্ধ, অনেক যে পাম্প বন্ধ থেকে আমার এখানে চাপ বেশি। যাদের মেশিনটা বড় তাদের টাইনে রাখতে আছে, আবার যাদের মেশিন ছোট তারা বন্ধ হয়ে যেতেছে। গ্যাস কেউ পাইতেছে, কেউ পাইতেছে না। এদিকে রূপান্তরিত গ্যাস কর্তৃপক্ষ আরপিজিসিএল বলছে টার্মিনাল আংশিক মেরামত হতে পারে আগস্টের 2-1 তারিখের মধ্যে। তাতে গ্যাস মিলবে 25 কোটি ঘনফুট, আর পুরোপুরি সমাধান হতে ঠেকবে 10 আগস্ট। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ায় শিল্প খাতে গ্যাস সংকট তৈরি হয়েছে। দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে টেক্সটাইল খাত নিয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA এর সভাপতি শওকত আজিজ রাসেল। বলেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহী। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। টেক্সটাইলে কি আদৌ সাপোর্ট করা যাবে কি যাবে না, করলে কি হবে, না করলে কি হবে, এই সব কিছু একটা প্রেজেন্টেশন আকারে আমরা ওনার কাছে নিয়ে আসব এবং সেখানে আমরা চেষ্টা করব যে হ্যাঁ, আপনি যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরাও আপনাকে সাপোর্ট করব। সেরকমই একটা প্রক্রিয়া নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার ওনার কাছে হাজির হব। এদিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাসের সন্ধান মিলেছে।
খনন ও ডিএসটি টেস্ট শেষে জানা যাবে মজুদ থাকা গ্যাসের পরিমাণ। বুধবার সকাল থেকে পুরোদমে নতুন কূপে খনন কাজ শুরু করেছে বাপেক্স কর্তৃপক্ষ। মাটির নিচে 1550 মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কার্যক্রমের নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। খনন ও ডিএসটি টেস্ট শেষে এখান থেকে প্রতিদিন প্রায় 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাপেক্স। নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, হাইকোর্টের এমন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে হবে 4 সপ্তাহের মধ্যে। এদিকে চট্টগ্রাম 2 আসনে বিএনপির এমপি সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যেতে বাধা নেই। পাশাপাশি তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিলের অনুমতি পেয়েছেন জামায়াত প্রার্থী নুরুল আমিনও। জাতীয় নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ হয় গত 17 ফেব্রুয়ারি। তবে ঋণ খেলাপির অভিযোগে তাতে সামিল হতে পারেননি চট্টগ্রাম 2 আসনের বিএনপির সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এর 4 মাস পর আইনি জটিলতার অবসান ঘটিয়ে 9 জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে শপথ নেন তিনি। তবে তখনও আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় সরোয়ারকে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ না দিতে আপিল বিভাগে আবেদন করেন ওই আসনের জামায়াত প্রার্থী। বুধবার শুনানির পর সে আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। তার এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টের অধিবেশনে যোগদান করা এবং জনগণের, বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। তবে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে জামাত প্রার্থীকে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। সরোয়ারের এমপি পদের বিষয়ে হাইকোর্টের রায়ের পর তড়িঘড়ি করে গেজেট প্রকাশ, তুঘলকি কাণ্ড এমন মন্তব্য করে আইনজীবী শিশির মনির বলেন, নিয়মিত আপিল করবেন তারা। তুঘলকি কাণ্ড করে কেউ শেষ পর্যন্ত পার পায় না। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবারে 12টার সময় রায় হয়েছে, 5টার সময় কি কারণে গেজেট পাবলিশ করতে হলো, কি কারণে 7টার সময় শপথের আয়োজন করতে হলো। একজন আইনজীবীর সার্টিফিকেট দিয়ে এইভাবে কোর্ট কাছারিকে মেলাইন করার যে পদক্ষেপ, এই পদক্ষেপ অতীতে কোনো সরকারের কোনো লোকের জন্যই ভালো কোনো দৃষ্টান্ত স্থাপিত হয় নাই। এদিকে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, হাইকোর্টের এমন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এমন একটি যদি ওপেন অর্ডার থাকে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধেরও যদি কোনো তথ্য পায়, তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবেন না, তাকে আইনে সোপর্দ করতে পারবেন না। আমাদের অভিযোগের জায়গাটি হচ্ছে এতটুকু। একই সঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের ত্রাস শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। ছদ্মবেশে ভারতে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাতে যশোর থেকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করা হয় তাকে। অন্তত 7টি হত্যাসহ 9টি ফৌজদারি মামলার এই আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে চট্টগ্রামের অপরাধ জগতে লাগাম টানা যাবে বলছে পুলিশ। চাঁদার দাবিতে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ফোনে হুমকির ঘটনায় সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম জুড়ে আতঙ্কের এক নাম ছিল সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। বন্দরনগরীর আন্ডারওয়ার্ল্ডের এই ত্রাস অবশেষে ধরা পড়ল পুলিশের গোয়েন্দা জালে। ছদ্মবেশে ভারতে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাতে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ইমন ও তার 3 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় নিজের নাম কাজল বলে উল্লেখ করে পুলিশকে বিভ্রান্ত করারও চেষ্টা করে এই চিহ্নিত সন্ত্রাসী। গোপন সূত্রে তথ্য পাই যে সে অবস্থান করছে ঢাকাতে। তাকে সেখানে আমাদের অভিযানের মতো প্রস্তুতি ছিল। সে কোনোভাবে অনুমান করতে পেরে হয়তো সে যশোর থেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। পথে আমরা তাকে ঝিকরগাছার ধুমধুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে আটক করা হয়। পুলিশ বলছে 2025 সালের বাকুলিয়া জোড়াখুন পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলা সহ অন্তত 9টি ফৌজদারি মামলার আসামি ডেভিড ইমন।
পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে চট্টগ্রামে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলা দুই প্রধান ব্যক্তির একজন ডেভিড ইমন। তাকে গ্রেফতারের মধ্য দিয়ে চট্টগ্রামের অপরাধ সাম্রাজ্যে লাগাম টানা যাবে বলে মত পুলিশের। এই সন্ত্রাসীদের দমভক্তি আমরা আর রাখতে দেব না। এখান থেকে আমরা সন্ত্রাসকে চির নির্মূল করার অভিযানে নেমেছি। ডেভিড ইমনের গ্রেফতারের খবরে স্বস্তি ফিরে এসেছে চট্টগ্রামে তার বাহিনীর হামলা ও চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ী সহ সাধারণ মানুষের মাঝে। এত বছর ধরে বিজনেস করছি, কখনো কিন্তু আমরা এই ধরনের প্রবলেমের মধ্যে পড়িনি। তো আমরা এটাই চাই প্রশাসন আমাদেরকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা যাতে কনস্ট্যান্টলি আমরা পাই। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন শুধু ডেভিড ইমন নয়, আন্ডারওয়ার্ল্ডের সব শীর্ষ সন্ত্রাসীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে তবেই স্বস্তি ফিরবে নগরবাসীর মধ্যে। একজনের পর একজন গদ্দানিসীন পীরের মতো ওনারা আবির্ভাব হন। এই গদ্দানিসী পীর যেন কোনো আসনে বসতে না পারে, এইটা নিশ্চিত করতে পারলে জনগণের স্বস্তি আসবে। নাহলে এরকম এক দুইজনকে গ্রেপ্তারের কোনো স্বস্তি আসবে বলে আমি মনে করি না। চট্টগ্রাম মহানগর পুলিশের করা সন্ত্রাসীর তালিকায়ও 34 নম্বরে রয়েছে ডেভিড ইমনের নাম। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতা বাদশাহ হত্যায় অভিযুক্ত মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা বলছে হত্যা, মাদক, অস্ত্রসহ 32 মামলার আসামি তিনি। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত 1 জুলাই রাজধানীর নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সংঘর্ষে আবুল বাশার বাদশাহ নিহত হন। ওই হত্যা মামলার অন্যতম আসামি মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু, তাকে মোহাম্মদিয়া হাউজিং এলাকাটি থেকে গ্রেপ্তার করা হয়। রাজধানীতে যুবদল কর্মী ইউসুফ হত্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। বলেন, বিপুল টাকার চুক্তিতে ঘটনাটি ঘটিয়েছে সন্ত্রাসীরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর হিসেবে প্রার্থিতা ঘোষণা করায় তাকে হত্যায় 25 লাখ টাকার চুক্তি হয়। এতে জড়িত সন্দেহে 8 জনকে গ্রেপ্তারের পর আইন শৃঙ্খলা বাহিনীর বিবৃতি নিয়েও প্রশ্ন তোলেন বাবু। বলেন, ডিবির দাবি করা মামলার টেন্ডার, ফুটপাত ও ডিশ ইন্টারনেট ব্যবসার আধিপত্যের বিষয়টি ভিত্তিহীন। বাঘের বংশবৃদ্ধিতে অনন্য আলোকবর্তিকা হয়ে উঠেছে চট্টগ্রাম চিড়িয়াখানা। প্রজননের অসাধারণ সাফল্যে মাত্র 1 জোড়া বাঘ থেকে বেড়ে দাঁড়িয়েছে 17টিতে, যা দেশের যে কোনো চিড়িয়াখানার মধ্যে সর্বোচ্চ। এখান থেকে বাঘ পাঠানো হয় অন্য চিড়িয়াখানাতেও। রকনুদ্দিনের রিপোর্ট, ছবি তুলেছেন হারুনুর রশিদ। গর্জনে কাঁপছে চারপাশ, আর খাঁচার বাইরে চোখ জোড়ানো কৌতূহল। চট্টগ্রাম চিড়িয়াখানায় এলে দর্শনার্থীদের প্রথম গন্তব্যই যেন বাঘের খাঁচা। সবুজ পাহাড়ের কোলে বাঘের রাজকীয় উপস্থিতি মুগ্ধ করে ছোট বড় সবাইকে। দেখছে অনেক ভালো লাগতেছে বাঘ, এই কারণে বাচ্চাদের নিয়ে আসা। আগে তো দেখতাম টিভিতে, এখন দেখতাছি বাস্তবে। এই যে হাঁটাচলা করতেছে, দৌড়তেছে। না, ওই যখন ডাক্তার দেয় তখন একটু আতঙ্ক লাগে আর লালটা সবসময় দিয়ে গেছে, এখন সাদাটা দেখে একটু ভালো লাগছে। এটা একটা ভয়ঙ্কর প্রাণী, এটা সরাসরি দেখে ভালোই লাগলো। প্রকৃতিতে যখন বিলুপ্তির হাত থেকে বাঁচতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে বনের প্রতাপশালী এই প্রাণীকে, সেখানে চট্টগ্রাম চিড়িয়াখানা যেন রীতিমতো বাঘের প্রজনন কেন্দ্র। 2016 সালে মাত্র 2টি বাঘ নিয়ে যাত্রা শুরু করা এই চিড়িয়াখানায় এখন বাঘের সংখ্যা 17টি, যার মধ্যে রয়েছে বিরল প্রজাতির 5টি সাদা বাঘ। আমাদের এখানে সবচেয়ে বেশি বাঘ, এবং চট্টগ্রামের বাঘ তো একটা অ্যাম্বাসেডরের মতো হয়ে গেছে, এবং আমাদের প্ল্যান আছে যে অন্যান্য জু এবং সাফারি পার্ক যেখানে বাঘ লাগবে আমরা প্রাণী বিনিময়ের মাধ্যমে এই বাঘগুলো এক্সচেঞ্জ করার চেষ্টা করব। তথ্য বলছে বাঘের সংগ্রহে দেশে এই চিড়িয়াখানাই সবচেয়ে সমৃদ্ধ। শুধু তাই নয়, এখান থেকে জাতীয় চিড়িয়াখানা ও রংপুরেও বাঘ সরবরাহ করা হয়েছে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের এমন বিস্তারে আশাবাদী মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীও। এই বাঘগুলি বাংলাদেশের ঐতিহ্য, এটিকে সংরক্ষণ করা, এটাকে ব্রিডিং করা, কীভাবে এগুলিকে আমরা বাড়াতে পারি সেই বিষয়গুলি বিবেচনা নিয়েই আমরা পদক্ষেপ নিব, এবং নতুন নতুন প্রাণী এইখানে কিভাবে সংযোজন করা যায় এবং আশপাশের এটার পরিধি কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে সকলের সাথে কথা বলব। জাতীয় পশু বাঘ এই চিড়িয়াখানার মতো প্রকৃতিতে তার আবাসেও টিকে থাকবে সদর্পে।
এমনটাই প্রত্যাশা। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এখন 125টি। বনের বিভিন্ন অংশে সম্প্রতি বেড়েছে বনরাজ্যের আনাগোনাও। বন বিভাগের দাবি, বাংলাদেশ অংশে বেড়েছে বাঘের সংখ্যা, তবে উদ্বেগও কম নয়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, প্রাকৃতিক দুর্যোগ ও চোরা শিকারীদের কারণে এখনও পুরোপুরি নয় বাঘের আবাসস্থল। বাঘ দিবসে রফিউল ইসলাম টুটুলের রিপোর্টে বিস্তারিত। সুন্দরবনের গহীনে রাজসিক পদচারণা, কখনো বন বিভাগের সামনে আয়েসি হাঁটাহাঁটি, কখনো সাঁতার কেটে নদী পারাপারের দৃশ্য ধরা পড়েছে বনকর্মীদের ক্যামেরায়। বন বিভাগের তথ্য অনুযায়ী 2015 সালে বনে বাঘ ছিল 106, 3 বছর পর জরিপে পাওয়া যায় 114টি। 2024 সালে সবশেষ ক্যামেরা ট্র্যাপ জরিপ অনুযায়ী সুন্দরবনের বাংলাদেশ অংশে এখন বাঘের সংখ্যা 125টি, অর্থাৎ গত এক দশকে ধীরে ধীরে বেড়েছে বাঘের সংখ্যা। এর সাথে আছে উদ্বেগের কিছু খবরও। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বাড়ছে সুন্দরবনে। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণেও বদলে যাচ্ছে পরিবেশ, ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বন্যপ্রাণীর আবাসস্থল। সাথে চোরা শিকারীদের দৌরাত্ম্য তো আছেই। জরুরি ভিত্তিতে এই সুন্দরবনের কোর জোনটা ঘোষণা করতে হবে এবং গ্যাজেট রেগুলেশন করতে হবে। এই কোর জোনে যেন কোনো ধরনের পর্যটন, কোনো ধরনের মৎস্য আহরণ, কোনো ধরনের অপ্রধান বনদ্রব্য আহরণ করা না হয়, তাহলে আমি মনে করি যে সুন্দরবনের কোর জোনে এই বাঘের যে বংশ বিস্তার, বাঘের ব্রিডিং, বাঘের চলাফেরা নিরাপদ থাকবে। মনুষ্য এবং জলবায়ুর পরিবর্তনের কারণে বাঘ এবং বাঘের যে খাবার হরিণ এবং বন্য শূকর, এইগুলো অবশ্যই ঝুঁকির মধ্যে আছে। বন বিভাগ বলছে বাঘ সংরক্ষণে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। বনরক্ষীদের সক্ষমতা বৃদ্ধি, নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বনজীবীদের বিকল্প জীবিকার উদ্যোগে এসেছে সাফল্য। বিভিন্ন ক্যাম্পের স্টাফগণ, বিভিন্ন আপনার স্টেশনের স্টাফগণ, তারা বনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আপনার হেঁটে যাবে। ভিতরে কোনো আপনার হরিণ বা বন্যপ্রাণী শিকারের কোনো ফাঁদ তারা স্থাপন করেছে কিনা, এগুলো আপনার তারা নজরদারি করবে। এবং এতে দেখা যাচ্ছে যে আপনার ফাঁদে আটকে মৃত্যুবরণ করার আগেই আমরা আপনার বন্যপ্রাণীকে আপনার রক্ষা করতে পারছি। 6017 বর্গ কিলোমিটার নিয়ে সুন্দরবন, এর বড় সৌন্দর্য রয়্যাল বেঙ্গল টাইগার। রফিউল ইসলাম টুটুল, স্টার নিউজ, খুলনা। একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের নীতিমালায় বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ব্যাংক। পরিবারের সদস্যদের চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের জন্য প্রয়োজনে যে কোনো অঙ্কের অর্থ তুলতে পারবেন তারা। পাশাপাশি নিবন্ধন সাপেক্ষে হজের জন্য নিজ হিসাবের অর্থ তুলতে পারবেন আমানতকারীরা। আরও জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। আওয়ামী শাসনামলে লুটপাটের শিকার শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে অন্তর্বর্তী সরকার। গেল বছরের নভেম্বরে এই ব্যাংকের লাইসেন্স দেওয়া হলেও আমানতকারীদের অর্থ ফেরতে স্কিম ঘোষণা করা হয় 29 ডিসেম্বর। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত সেই স্কিমে আমানত বিমা তহবিলের আওতায় ব্যক্তি আমানতকারীদের 2 লাখ টাকা পর্যন্ত যে কোনো সময় ফেরত দেওয়ার নীতি রাখা হয়, আর পুরো অর্থ ফেরতের সময় দেওয়া হয় 24 মাস পর্যন্ত। তবে ধাপে ধাপে 1 লাখ টাকার বেশি তুলতে পারতেন না আমানতকারীরা। যদিও ক্যান্সার বা কিডনি রোগে আক্রান্তদের স্কিমের বাইরেও টাকা তোলার সুযোগ ছিল। এবার আমানত ফেরত স্কিমে বড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আমানতকারীরা সন্তানদের শিক্ষা ব্যয় মেটাতে স্কিমের বাইরে প্রয়োজনীয় অর্থ তুলতে পারবেন। চূড়ান্ত নিবন্ধন সাপেক্ষে পাবেন হজের জন্য টাকাও। পরিবারের সদস্যদের চিকিৎসার প্রয়োজনীয় অর্থও পাবেন আমানতকারীরা। খাত বিশ্লেষকরা বলছেন, অর্থ ফেরতে স্কিমের এই পরিবর্তন ইতিবাচক। আমানতকারীদের অর্থ ফেরতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এটি তারই প্রতিফলন। সম্মানিত আমানতকারীগণ এটাকে খুব পজিটিভলি নেবেন এবং সরকার যে সত্যি সরকার তথা এই সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ যে সত্যি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তারই আসলে একটি পদক্ষেপ বলে আসলে পরিগণিত হবে।
এদিকে সম্প্রতি 5 ব্যাংকের আমানতকারীদের মুনাফাসহ অর্থ ফেরতের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র বলছে, এহসান বা অনুকম্পা হিসেবেই পুরো মুনাফা পাবেন আমানতকারীরা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তান শাসিত কাশ্মীরে নির্বাচনী সংস্কারের দাবিতে চলা আন্দোলনে গত 2 দিনে অন্তত 30 জন নিহত হয়েছেন। পুরো অঞ্চলে ইন্টারনেট বন্ধ করে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাতের অন্ধকারে লাশ সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর এমন বর্বরতায় উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে মরদেহ, চারদিকে আতঙ্ক আর গুলির শব্দ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুরে এমন দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিরাপত্তা বাহিনীর হাতে সোমবার 25 এবং মঙ্গলবার 5 জন হত্যাকাণ্ডের শিকার হন। নিহতদের বেশিরভাগই নিরস্ত্র সাধারণ মানুষ। সম্প্রতি জায়ান্ট আওয়ামী অ্যাকশন কমিটি JACC নামের একটি দলকে নিষিদ্ধ করে প্রশাসন। সংগঠনটির সাথে জড়িত রাজনীতিবিদ ছাড়াও স্থানীয় নাগরিক সমাজের বহু মানুষ। JACCর দাবি, নির্বাচনী সংস্কারের দাবিতে হাজারো মানুষের শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্বিচারে গুলি চলে। মরদেহ লুকিয়ে ফেলার মতো গুরুতর অভিযোগও উঠেছে। নিরাপত্তা বাহিনী মরদেহগুলো সরিয়ে নিয়েছে, হাসপাতালও অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাস্তায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকার ছবি ও ভিডিও আমাদের কাছে আছে। প্রশাসন সব প্রমাণ মুছে ফেলতে চায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য আইনসভায় 12টি সংরক্ষিত আসন রাখার বিরোধিতা থেকেই আন্দোলনের সূচনা। এটি রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করছে বলে মত স্থানীয়দের। তবে ইসলামাবাদের দাবি, আন্দোলনের পেছনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের অর্থায়ন ও নির্দেশনা রয়েছে। আমরা ভারতকে যেভাবে দেখি, আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীদের সেভাবেই দেখি। দিল্লির মতো তাদেরকেও পাকিস্তানের শত্রু বলে মনে করি। তাই কথিত আন্দোলনকারীদের সঙ্গে কোনো আলোচনার প্রশ্নই আসে না। এদিকে আজাদ কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। ইরান যুদ্ধের সংঘাতের নতুন ফ্রন্ট এবার ইরাক। দেশটির ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, নিনেভ প্রদেশে তাদের অন্তত 20 সদস্য নিহত হয়েছে। জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটি ও হরমুজে 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। ইরাকের আকাশে একের পর এক বিস্ফোরণ। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ওয়াশিংটনের দাবি, গত 1 মাসে IRGCর নির্দেশনায় অন্তত 30টি ড্রোন হামলা চালানো হয়েছিল, যার লক্ষ্য ছিল মার্কিন ঘাঁটি এবং সৌদি আরবের তেল স্থাপনা। সেই হামলার জবাব দিতেই পূর্ব ইরাক জুড়ে ইরান সমর্থিত প্রক্সিদের একাধিক স্থাপনায় এই যৌথ অভিযান চালানো হয়েছে। সেন্টকমের দাবি, ড্রোন হামলা পরিচালনায় ব্যবহৃত IRGC সংশ্লিষ্ট একাধিক ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। সৌদি আরবও বলছে, আন্তর্জাতিক আইন স্বীকৃত আত্মরক্ষার অধিকার থেকেই এই অভিযান চালানো হয়েছে, তবে তারা সংঘাত আর বাড়াতে চায় না। এর কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্র দাবি করে, জর্ডানে তাদের সামরিক ঘাঁটির দিকে ছোড়া ইরানের একটি আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। পরে IRGCও জানায়, কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তারা জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি ও সেন্ট্রাল কমান্ডের স্থাপনায় হামলা চালিয়েছে। সৌদি আরবের অভিযোগ, ইরাক থেকে আসা একাধিক ড্রোন তাদের পূর্বাঞ্চলের তেল স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তবে ইরানের এক প্রতিরক্ষা কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করেছেন, সৌদি আরবে ছোড়া ওই ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার সাথে তেহরানের কোনো সম্পৃক্ততা নেই। উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমুদ্রপথেও। IRGCর দাবি, সতর্কবার্তা উপেক্ষা করায় হরমুজ প্রণালীতে 3টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা করে সেগুলো থামিয়ে দেওয়া হয়েছে। একই সাথে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে চলা কোনো জাহাজকেই ছাড় দেওয়া হবে না। অন্যদিকে ইয়েমেনের হুথিরাও দাবি করেছে, সৌদি আরবের একটি কারায়েল নজরদারি ড্রোন ভূপাতিত এবং পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই অভিযান চালানো হয়েছে।
এসব হামলার মধ্য দিয়ে সংঘাতের পরিধি এখন ইরান, ইরাক, জর্ডান, ইয়েমেন থেকে হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত। পাল্টা হামলায় যুদ্ধের নতুন ফ্রন্টের বিস্তার ঘটেছে। পুরো অঞ্চল জুড়ে বহুমুখী যুদ্ধের আশঙ্কা আরও জোরালো হয়ে উঠেছে। ইফফাত ইরা, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।